আসসালামু আলাইকুম। আমি ফরিদা আক্তার, পেশায় একজন মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট। আমি কনসালটেন্সি করি বিভিন্ন সংস্থার সাথে, আমার একটা সংস্থা নিয়ে। আর এছাড়া আমি কাউন্সিলিং অ্যান্ড সাইকোথেরাপি প্র্যাকটিস করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটা হচ্ছে পারফেকশনিস্ট হওয়া। পারফেকশনিস্ট মানে কি? সেটা হলো যারা সব কিছু খুব নিখুঁতভাবে করতে চান, সুনিপুণভাবে করতে চান, টাইডি হবে, গুছানো হবে একদম, এরকম মানুষ। তারা কোনো অগুছালো কিছু সহ্য করতে পারেন না, সব কিছুই গুছানো, সুন্দর, খুঁতহীন হতে হবে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা তো একটা গুণ বা কোয়ালিটি, এটার প্রবলেমই বা কী হলো। কিন্তু আপনি যদি সব জায়গায়, সব কাজে, সব সময়ে পারফেকশনিস্ট হতে চান তাহলে অনেক সমস্যা দেখা দিবে। আমার একটা কেসের কথা বলি আপনাদের। একটা বাচ্চা আসলো আমার কাছে, এই 8-9 বছর বয়স, ও একমাত্র বাচ্চা। বাবা মা দুজনেই খুব ভালো জব করেন, দুটো ইন্টারন্যাশনাল এজেন্সিতে, যথেষ্ট রেসপন্সিবল পজিশন দুজনেরই। এই বাচ্চাটি তার মাকে খুব পছন্দ করে, কিন্তু বাবাকে একদম পছন্দ করে না, একদমই পছন্দ করে না। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে তোমার অপছন্দ করার কারণ কি বাবা, প্রথম যেটা বললো, আব্বা ঠিকমতো, আমার বাবা ঠিকমতো গোসল করে না। আরেকটি কি, আমার বাবা সিগারেট খায়। ও যখন এত সহজে এগুলো বলে ফেললো, আমার মনে হলো আরও কিছু আছে যেটা ও বলছে না, এটা হতে সহজে বলে ফেলেছে এগুলো। তারপর যেটা বলল, আমি আস্তে আস্তে যখন ওর থেকে অনেক ফ্রি হলাম এবং যখন জানতে পারলাম, তখন সে বলল যে আমার বাবার মা দুজন একই সময় বাসায় আসেন। আসার পর আমার মা কোনো রকমে কাপড়টা চেঞ্জ করেই কিচেনে চলে যান, গিয়ে আমার বাবার জন্য নাস্তা বানান। আর আমার বাবা বাইরের থেকে এসে কাপড়টা চেঞ্জ করে টিভির সামনে বসেন এবং নিউজ পেপার পড়েন, এবং একটু পরেই আমার মা যে নাস্তা কফি নিয়ে আসে সেগুলো খান বসে বসে। আচ্ছা আন্টি, আপনি বলেন তো, আমার আম্মুও তো সারাদিন কাজ করে এসছে, তাহলে আম্মু কাজ করবে কেন আর আব্বু রিল্যাক্স করবে কেন? বলল এটাই ওর মেইন প্রবলেম। ওর বাবাকে সে পছন্দ করে না, কারণটা তাই যে মাকে প্রত্যেকটা কাজের লোড নিতে হয় এবং বাবা সেই লোড নেন না, এবং সেইটাই তার জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ। আমি যখন বাবার সাথে কথা বললাম তখন জানতে পারলাম যে উনি ক্যাডেট কলেজের স্টুডেন্ট। উনি সারা জীবনই নিজের জিনিস নিজে গুছাতেন, ভালো করে রাখতেন, বইপত্র গুছিয়ে রাখতেন, কাপড় চোপড় ঠিক মতো গুছিয়ে রাখতেন। কিন্তু এখন সেটা কেন হলো? উনি বললেন কারণটা হচ্ছে, যদিও ওনাদের অ্যাফেয়ার ম্যারেজ, কিন্তু বিয়ের পরপরই যেটা নিয়ে সমস্যা শুরু হলো সেটা হলো উনি যাই গুছান, যাই ঠিক করে রাখেন, ওনার ওয়াইফ বলেন এটা হয় নাই। ধরেন উনি একটা আলমারির ড্রয়ার গুছিয়েছেন, ওনার ওয়াইফ এসে পুরোটাকে উল্টে দেবেন, উল্টে দিয়ে আবার প্রত্যেকটা নিজে নিজে গুছিয়ে রাখবেন। উনি হয়তো দেখা গেল ওয়াইফকে বললেন যে আমি একটু গেস্ট এসছে, একটু টেবিল গুছিয়ে রাখি, তুমি খাবারটা বানাও, আমি টেবিল গুছাচ্ছি। ওনার ওয়াইফ এসে বলবে এটা তো হয় নাই, বলে উনি আবার চেঞ্জ করবে। এভাবে প্রত্যেকটা কাজে, বাজার থেকে নিয়ে, রান্না থেকে নিয়ে, প্রত্যেকটা কাজের লোড নিয়েছেন মহিলা। আর এটাতে কি হয়েছে, ছেলেটা ভেবেছে, চিন্তা করেন কত বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কারণ উনি কেন ছেড়ে দিয়েছেন? উনি বলেছেন যে আপা প্রত্যেকটা কাজ আমি করলেই ও আমাকে বলে হয় নাই, হয় নাই, হয় নাই। আমি এত বিরক্ত হয়ে যেতাম যে এক পর্যায়ে আমার মনে হলো যে এই প্রত্যেকটা কাজ আমি করব, ও আবার ওইটাকে চেঞ্জ করবে, এটার থেকে আমি বিরক্ত হব। এই প্রসেসটাই বন্ধ হওয়া উচিত, তা না হলে আমাদের দুজনের সাথে দুজনের সম্পর্ক একদম খারাপ হয়ে যাবে। এবং সেটার থেকেই উনি চিন্তা করেছে যদি কিছু না করি তাহলে কেমন হয়। তারপর থেকে উনি হাউসহোল্ড অ্যাক্টিভিটিস সব বাদ দিয়ে দিয়েছেন। চিন্তা করেন, বাচ্চাটির কাছে উনি রীতিমতো ভিলেন হয়ে গেছেন। ও মা হিরোইন হয়ে গেছে আর উনি ভিলেন হয়ে গেছেন। কাজে এতটা খারাপ, অবশ্যই কাউন্সিলিংয়ে এটা চেঞ্জ আসলো, কিন্তু এতটাই খারাপ হতে পারে। কজনই বা টাইমলি কাউন্সিলরের কাছে আসছে, তাই না? আচ্ছা, এই যে আমরা বলছি যে পারফেকশনিস্ট হওয়া ঠিক না, এটা কেন ঠিক না চলেন দেখি। প্রথম ব্যাপারই আমি যেটা বললাম যে সমস্ত কাজের লোড আপনার ঘাড়ে আসবে। আপনি এক এক করে কাজ নিচ্ছেন, কেউ আপনাকে দিচ্ছে না, কিন্তু আপনি নিজেই নিচ্ছেন। কারণ কি, এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই, এটা ভাবতে 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 আপনি প্রত্যেকটা কাজের লোড নিচ্ছেন এবং আপনি আসলে ওভার
ওয়ার্কড হয়ে যাচ্ছেন। এটা অফিসেও হতে পারে আপনার, এটা আপনার বাসাতেও হতে পারে। এত কাজ যখন আপনি করবেন তখন সেকেন্ড ব্যাপারটাই দেখেন, ইউ উইল বি আনহ্যাপি। কতক্ষণ আমার কাজ করতে ভালো লাগবে? আমার তো কোনো বিনোদন নাই, কোনো কিছু নাই, আমি শুধু কাজই করছি। কাজে কাজ থেকে যে আনন্দটা, সেই আনন্দটা নষ্ট হয়ে আপনি এক সময় আনহ্যাপি হয়ে যাবেন। জীবনের একটা সময় গিয়ে আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন, বিশেষ করে মিডল এজ বলি আমরা 45 ইয়ার্স টু 60 ইয়ার্স, 45 বছর থেকে 60 বছর পর্যন্ত। এই বয়সটাতে গেলেই দেখা যাবে আপনি ডিপ্রেশনে ভুগছেন। আপনার কোনো কিছু আর ভালো লাগে না, ওই আগের কাজগুলো আপনার আর ভালো লাগছে না। কাজে এইটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। ডিপ্রেশনের লক্ষণ হয়তো আপনারা জানেন, কোনো কিছুই ভালো না লাগা, ঘুমাতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, টিভি দেখতে ভালো লাগে না, নতুন কাপড় পরতে ভালো লাগে না, বেড়াতে ভালো লাগে না। আবার অন্য কিছু হয়, যেমন ধরেন কেউ অতিরিক্ত ঘুমান, সারাক্ষণ ঘুমিয়েই থাকেন। কারো একদম ঘুম হয় না। কেউ ওভার ইটিং করে, অনেক বেশি খায়, খেয়ে অনেক বাল্কি হচ্ছেন কিন্তু কন্ট্রোল করতে পারছেন না। আবার কেউ খাওয়া এমনভাবে ছেড়ে দিয়েছেন যে একদম স্কিনি হয়ে যাচ্ছেন। তো এরকম অনেক লক্ষণই থাকে ডিপ্রেশনের। তো তাদের মধ্যে আমরা দেখেছি যে ডিপ্রেশন চলে আসে। আরেকটা যেটা ভয়াবহ অবস্থা হয় সেটা হচ্ছে ফ্যামিলির লোকদের সেন্স অফ রেসপন্সিবিলিটি কমে যায়। যেমন এই এক্সাম্পলটাই আমি যেটা বললাম যে ভদ্রলোকের রেসপন্সিবিলিটি আর নাই, তো ওর ফ্যামিলির লোকজন তখন কিছু করবে না। কাজেই তারা দেখা যাবে তাদের রেসপন্সিবিলিটির যে সেন্সটা আছে সেটাই আর থাকবে না। সো দ্যাট বাচ্চারাও কিন্তু তাদের লাইফে সাফার করবে। আচ্ছা, আরেকটা ঘটনা হয় সেটা হচ্ছে পরিবারের লোকরা ভীষণ বিরক্ত হয়ে যায়। কারণ আপনি এইটা এখান থেকে নড়বে না, ওইটা ওখান থেকে নড়বে না, সব ঠিকঠাক মতো থাকবে। বারে যখন আপনি এই কথাগুলো ওদের বলতে থাকবেন এবং করতে থাকবেন, তখন ওদের মনে হবে বাবা এটা আমারও তো বাড়ি, আমি আমার বাড়ি আমার মতো করে থাকবো, সারাক্ষণ তোমার মতো করে থাকবো কেন? এই ফিলিংটা যখন হবে তখন ওরাও ভীষণ রকমের বিরক্ত হবে আসলে, যে বারে আমাকে বলে। আচ্ছা, আবার হীনমন্যতাও হতে পারে। আপনি যখন কোনো কিছুই কাউকে, যেমন এই ভদ্রলোক আমাকে তাই বলেছে যে আপা আমার মনে হয় আই এম জাস্ট গুড ফর নাথিং, আমি কিছু করতে পারি না, বাসার কোনো কাজেই আমি পটু না, বাসার কোনো কাজে আমি পারদর্শী না, ইভেন আমি বাজার পর্যন্ত করতে পারি না। সো এই যে হীনমন্যতা, এটা কিন্তু বাচ্চাদের মধ্যেও হবে যে আমি কিচ্ছুই পারি না। এখন তার মানে পরিবারের কি হবে দেখেন, হীনমন্যতা হতে পারে, তাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি কমে যেতে পারে, তারা বিরক্ত হতে পারে। অফিসেও সেটা হতে পারে। অফিস তো আরও ভয়াবহ। আপনি যখন সব কিছু এত গুছিয়ে করবেন তখন অন্যরা যারা গুছানো নয় তাদের মনে হবে ও বেশি দেখায়, সব কিছুতে বেশি দেখায়, এবং সে বেশি গুছাচ্ছে বলে আমরা যে কম গুছানো এইটা বস বা অন্যদের চোখে পড়বে, এবং সেই জন্য তারা খুব ভালো ফিল করে না। আবার আরও হতে পারে তাদেরও সেন্স অফ রেসপন্সিবিলিটি কমে যেতে পারে, সব কাজই আপনার ঘাড়ে আসবে। দেখা যাবে একটা ইভেন্ট হবে আপনার অফিসে, ইভেন্ট ম্যানেজমেন্ট সব আপনার ঘাড়ে পড়লো। সবাই আপনাকে কাজ দিয়ে খুব স্বস্তি ফিল করে, কারণ আপনি A to Z টাইডি ওয়েতে করবেন তাই। হ্যাঁ, তো এতগুলো সমস্যা চিন্তা করেন হতে পারে। একটা কেসের কথা মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। এটা ইংল্যান্ডে একজন মহিলা, উনি চরমভাবে পারফেকশনিস্ট ছিলেন। ওনার তো পারফেকশনিজম কিছুটা ওসিডির দিকে চলে গেছে। ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা হলো বাংলাদেশে যেটাকে ছুচিবাই বলে। সব কিছু পরিষ্কার থাকতে হবে, সব কিছু টাইডি থাকতে হবে। তো ওনার এইটা ছিল যে লিভিং রুমে বা ড্রয়িং রুমে কেউ কার্পেটের মধ্যে পায়ের ছাপ থাকতে পারবে না, সোফার কাপড় এখান থেকে এখানে যেতে পারবে না, বেড কাভার টান করে থাকতে হবে। অথচ ওনার কিন্তু 4টা বাচ্চা ছিল। তো 4টা বাচ্চা সারাক্ষণ ঘর এলোমেলো করছে আর সারাক্ষণ উনি টান করছে, এই হচ্ছে ওনার জীবন। তো এইটা হতে বাসার সবাই মহা বিরক্ত হয়ে গেছে। ওর হাজব্যান্ড খুব বিরক্ত হয়েছে। তো ওর হাজব্যান্ড ওনাকে বলল যে চলো আমরা সাইকোলজিস্টের কাছে যাই। তো ওরা তখন একজন সাইকোলজিস্টের কাছে গেল। এই মহিলা যেটা করলেন সেটা খুব ইন্টারেস্টিং। উনি প্রথমে রিল্যাক্সেশন করালেন, আমরা রুগীদেরকে যেটা করাই সেরকম রিল্যাক্সেশন করিয়ে তাকে সাবকনশাস লেভেলে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ওনাকে বললেন, চোখ বন্ধ করা অবস্থা তখন, ওনাকে তখন বললেন যে তুমি চিন্তা করো তোমার বাসাটায় পরিষ্কার বাসা, সুন্দর বাসা, গুছানো বাসা,
কার্পেটে কোনো দাগ নেই, কোনো সোফার কাপড় এলোমেলো নেই, কোনো বেড কাভার উল্টাপাল্টা নেই, কোনো কুশন এখান থেকে ওখানে যায় নাই, এভরিথিং ইজ ওকে। কেমন লাগছে তোমার? দেখা গেল যে মহিলার মুখে হাসি ফুটে উঠেছে, যে উনি খুব ভালো ফিল করছে। তখন সাইকোলজিস্ট বলল যে এইটা চিন্তা করো তো, কেন তোমার বাসা এত টাইডি? এটার কারণ কি জানো? কারণ হলো তোমার 4টা বাচ্চাই মারা গেছে, তোমার বাচ্চারা বেঁচে নেই, তোমার হাজব্যান্ড বেঁচে নেই, তুমি একা একা আছো, এই জন্য গুছানোকে এলোমেলো করে দেওয়ার মতো কেউ নাই, এই জন্যই তুমি একা। মহিলা কেঁপে উঠল ওই সাবকনশিয়াস লেভেলে থাকা অবস্থাতেই। তারপরে উনাকে উঠানো হয়ে এই লজিকটা নিয়েই কথা বলা শুরু হলো, কাউন্সেলিংটা শুরু হলো যে যদি বাসাতে তোমার কাউন্সেলিং শুরু হয়েছিল আগেই, মানে আবার কথাবার্তা শুরু হলো যে তোমরা যদি এই কাজটা করো, যে তুমি যদি ভাবো যে তোমার বাসা একদম সব দিক থেকে টাইডি থাকবে, তার মানে হচ্ছে অন্য কেউ নাই আসলে, কারণ নাইলে অন্যরাও তো অগুছালো করবে, অন্যরাও তো ওই বাড়িতে থাকবে। এইটার থেকেই মহিলার দেখা গেল ওই পারফেকশনিস্ট হওয়ার ব্যাপারটা কমে গেল, অনেকটাই কমে গেল, সহনীয় পর্যায়ে আসলো এবং তারপর উনি ভালো হয়ে গেলেন। তো আপনাদের অনেককেই বলছি, আপনারা যারা পারফেকশনিস্ট তারা ব্যাপারটা একটু ভেবে দেখবেন। এটার জন্য কিন্তু আপনি সাফার করছেন। অল্প মাত্রায় পারফেকশনিজম ইজ নট ব্যাড, মিনিমাম লেভেল ইজ অলসো নট ব্যাড, কিন্তু যদি এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় তাহলে এটা খারাপ। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আসবো, কথা বলবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।